আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে ফসল বীজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফসল বীজ তোমার উৎপাদন করতে জমি কীভাবে প্রস্তুত করব ওইটা নিয়ে আজকে আলোচনা করব। এই পড়াটা আমি আগেই বলি, এগুলো সৃজনশীলের জন্য ততটা ইম্পর্ট্যান্ট নয়, তবে সৃজনশীল যদি পরীক্ষায় আসে তাহলে সৃজনশীলটা অবশ্যই খুব সোজা মানের হবে। তো তোমরা এগুলো জানবা, কিন্তু এগুলো ওরকম করে মুখস্থ করার কোনো দরকার নাই। তোমরা যদি কয়েকবার চর্চা করো আর কয়েকবার আর কি ভালো করে পড়ো, এটা আর পরবর্তী টাচও করার দরকার নেই। তোমরা জাস্ট লজিক্যালি বিষয়গুলো চিন্তা করবা আর জাস্ট পড়ে যাবা, আর কিছু দরকার নাই। আর এই যে কিছু টপিক আছে এগুলোর উপর দেখা যায় যে এগুলোর জন্য এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। তো আমি পরবর্তীতে দাগানো বই দিয়ে দিব তোমাদের এই চ্যাপ্টারের শেষে, বা গিয়ে কোনো একটা সময়ে তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা দাগানো বই, অর্থাৎ কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না, ওর উপর একটা আমার ভিডিও থাকবে। তো আসো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ ফসল বীজ উৎপাদন নিয়ে কথা বলতেছি, তাই না? এখন কথা হচ্ছে বীজ উৎপাদন আর ফসল উৎপাদন দুইটা সেমই জিনিস। যে ফসল বীজ উৎপাদন আর ফসল উৎপাদন দুইটা একই, অর্থাৎ সবই এক, কিন্তু প্রসেস একটু ভিন্ন। আচ্ছা, এমনি কিন্তু দেখলে বুঝবো না কেউ যে আচ্ছা এটা বীজের জন্য করতেছে বা এটা ফসলের জন্য করতেছে। ব্যাপারটা এরকম যে আমি ধান চাষ করতেছি, তো ওই ধান থেকে আমি একটা টাইম আমি ডাইরেক্ট চালও আমি নিতে পারি, অথবা আমি শুধু বীজ হিসেবে নিতে পারি। যে আমি ওইখান থেকে কি চাল তোমার মাড়াই ঝাড়ি করে চাল তোমার কি করব না, বের করে বা বিক্রি করব না, এরকম আর কি। আমি ওগুলো কি বীজের জন্য সংগ্রহ করব। তো সবই সেম, কিন্তু ফসল বীজের জন্য, অর্থাৎ তুমি একটা বংশ বিস্তারক উপাদান তুমি কি করবা, এটা রাইখা দিবা, এটা তুমি সংরক্ষণ করবা দীর্ঘদিন, পরবর্তীতে তুমি আবার জমিতে রোপণ করবা। সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক কিছু কয়েকটা সেন্সিটিভ কয়েকটা ইস্যু আছে, যে হ্যাঁ, ফসল বীজের ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হয় ফসল উৎপাদনের থেকেও। তো আমরা এই পয়েন্টগুলো এখন আলোচনা করব। তো দেখো, যেহেতু আমরা বলছি যে আমরা ফসল বীজ উৎপাদন নিয়ে পড়বো, তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে যে অবশ্যই ফসল বীজও কিন্তু মাটিতেই হবে, তাই না? তোমার ওই জমিতেই হবে, ফসল যেখানে হয় বীজও সেখানে হবে। তো কথা হচ্ছে ওই জমিটা কি তোমার আগে থেকে নির্বাচন করতে হবে না, যে আমি ঠিক এই জমিটাই করব। তাহলে তো অবশ্যই এটা সব কিছুর ক্ষেত্রেই আমরা কোনো কিছু কাজ করার আগে আমরা কী করি, নির্বাচন করি, বা কোনো কিছু আমরা তোমার আগে স্থির করি যে না এইটা দিয়ে করব বা এইটা করব, এরকম আর কি। তো দেখো, 1 নাম্বার ধাপই আমার আইসা পড়ে জমি নির্বাচন। এটা তোমরা সবাই বুঝতে পারো, তাই না? ওকে, খুব ভালো কথা। জমি নির্বাচন করছো, এখন নির্বাচন করার পর কি করবা, ওই জমিটাকে কি করতে হবে, পৃথকীকরণ করতে হবে। আচ্ছা, আমি লিখি, পরে বলতেছি পৃথকীকরণ কেন। জমি পৃথকীকরণ। আচ্ছা, তোমরা আমাকে বলো, যেহেতু তুমি সেখানে ফসল বীজ উৎপাদন করতেছো, তো বীজ কিন্তু কোত্থেকে হবে, ফুল থেকে হবে। তো সেইখানে একটা তোমার কি বলে সমস্যা থাকে, কেমন, যে তোমার একটা জমি যেখানে তুমি ফসল বীজ চাষ করবা, সেইখানে ফুল হবে, ফুল থেকে বীজ হবে, তোমরা আগেও জানছো। তো যদি পাশে তোমার একই জাতের যদি অনুন্নত কোনো ধান হয়, যে জাত সেইমই, তখন কিন্তু সেইখানে কি করতে পারে, পরাগায়ন করতে পারে। ওই অনুন্নতের পরাগরেণু তোমার ফুলের মধ্যে এসে কিন্তু তোমার বীজটা কি অনুন্নত হইতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এই জন্য তোমার জমিটাকে কি সব জমি থেকে আলাদা করে রাখতে হবে, যাতে করে অন্য কোনো অনুন্নত জাতের সাথে মিক্স হয়ে যাতে তোমার বীজগুলো কি মানে খুব বাজে বাজে বীজ বা গিয়া তোমার খারাপ বীজ না হয়ে যায়, পরিণত যাতে না হয়। সেই জন্য তোমার জমি নির্বাচন করার পর ওটাকে সবার থেকে আলাদা করতে হবে, যাতে ওটার আশেপাশে সেম জাতের কোনো কিছু চাষ না করা হয়। তো এদিক দিয়ে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তো খুব ভালো কথা, তুমি জমি কী করলা, পৃথকীকরণ করলা। এরপরে কী করতে হবে বলো দেখি। অবশ্যই এবার বীজ সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আমি জমি পাইছি, জমি আলাদাও করছি, এখন আমার কী করতে হবে, বীজ সংগ্রহ করতে হবে। ওকে, তাহলে দেখো 3 নাম্বার হচ্ছে আমার বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ করলা, এখন আমাকে বলো বীজ নিয়ে আসলা। এখন তুমি কিন্তু জানতা না যে তুমি বীজ, ধরো তুমি ধানই লাগাবা, হ্যাঁ, তো তুমি ধানের বীজ আনলা। তো এখানে কিন্তু অনেকগুলো কাহিনী আছে। কেমন কাহিনী, যে আচ্ছা এই বীজগুলো যে আনলা, এই বীজগুলো কি খুব মোটা আকৃতির না চিকন আকৃতির?
যে বীজের আকার আকৃতি অনুযায়ী কিন্তু এদের রোপণ করতে হবে। যদি বীজগুলো পাতলা হয় তাহলে মাটির অনেক উপরে রাখবা, তারপর হচ্ছে বীজগুলো যদি খুব মোটা হয় তাহলে কি করবা, বীজের মধ্যে গ্যাপ বেশি থাকবে। এই ক্ষেত্রে কিন্তু বীজের উপর নির্ভর করে যে বীজটাকে কীরকম পরিবেশে তোমার তোমার রোপণ করতে হবে। এক্ষেত্রে তাহলে আমার 4 নম্বর পয়েন্ট আসে কি, বীজ সংগ্রহ করার পর বীজের হার নির্ধারণ। বীজের হার নির্ধারণ মানে কি, অর্থাৎ বীজ তুমি জমিতে কতটুক লাগাবা, কত শতাংশে কতটুকু লাগাবা, কিভাবে লাগাবা, এটা হচ্ছে বীজের হার নির্ধারণ। ওকে, আচ্ছা, এরপর আমরা যাই 5 নাম্বার। দেখো বীজের হার নির্ধারণ করলা, এখন তুমি কি করবা, এখন তুমি কিন্তু বীজ বপন করবা, তাই না? বীজের হার নির্ধারণ, জমি প্রস্তুত করবা, কারণ তুমি তো জমি প্রস্তুত না করে তো তুমি বীজ বপন করতে পারবে না, তাই না? শক্ত জমিতে তো তুমি বীজ লাগাইলে কিন্তু ওটা আর বাড়তে পারবে না। বীজটা কী করতে হবে, আমরা জমিকে কী করতে হয়, কর্ষণ করতে হয়, ভূমিকর্ষণ আমরা পড়ছি। ভূমিকর্ষণ করলে কি হয়, জমির মাটি আলগা হয়, ঝুরঝুরা হয়। এক্ষেত্রে কি বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায়। এবার তাহলে আমরা কি করব, জমি প্রস্তুতি, আমরা এবার জমি প্রস্তুতি করব। জমি প্রস্তুত করলে ফসল ভালো হবে। আচ্ছা, জমি প্রস্তুত শেষ, সব শেষ, বীজও আনছো, তারপরে কি জমি আলাদাও করছো, নির্বাচন তো করেই ফেলছো, বীজের হার কোন জায়গায় কতটুকু লাগাবা, জমিও প্রস্তুত হয়ে গেছে। এখন কি করবা তুমি, এখন তুমি বীজ বপন করবা। বীজ বপন তো বোঝোই। ওকে, বীজ বপন করব, তারপর হচ্ছে বা রোপণ করব। এরপরে আসো, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা পরিচর্যা করব। পরিচর্যা না, আচ্ছা, রগিং বা বাছাইকরণ, এটার পরিচর্যা বলা যায়। আচ্ছা, তো দেখো এদিকে রগিং বা বাছাইকরণ। আচ্ছা, তো খেয়াল করো, রগিং বা বাছাইকরণ, এই জায়গায় কিন্তু তোমার এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় অনেক এর আগেও তোমার জ্ঞানমূলকে অথবা হচ্ছে অনুধাবনে আসছে যে রগিং মানে কি। তো রগিং খেয়াল করবা, রগিংয়ের একদম ডাইরেক্ট অর্থ হচ্ছে গিয়ে বাছাইকরণ। যে রগিং মানে হচ্ছে গিয়ে বীজ কী করে বাছাই করা হয়, যেমন অনেক আগাছা থেকে বাছাইকরণ, এরকম আর কি। যে আমার জমিতে যেহেতু তুমি বীজ বপন করে ফেলছো, এখন জমিতে কি অনেক আগাছা জন্মাতে পারে, তো ওই আগাছা কিন্তু কি ওখান থেকে তুলে ফেলতে হবে। এখন তুমি বলছো যে ভাইয়া জমি প্রস্তুতির সময় আমরা কেন ওই কাজগুলো করি না, আগাছা আগে তুলে ফেলি নাই। দেখো একটা জমিতে, অর্থাৎ মাটি যেখানে আছে ওই জায়গায় তুমি যতই আগাছা উঠে ফেলো, ওইখানে কিন্তু আগাছা পানি পাইলে ওইখানে হবে। অর্থাৎ এখানে এত পরিমাণ তোমার মনে করো, ধরো পাখি চলাচল করে, তো পাখির মলমূত্র থেকে সেখানে বীজ পড়ে, তো এক্ষেত্রে কিন্তু আগাছা জন্মাবেই, তুমি যতই জমি পরিষ্কার করো না কেন আগে। তো বীজ বপনের পর কিন্তু এটা কিন্তু করা উচিত, না হলে কিন্তু তোমার ওই ছোট ছোট বীজে অঙ্কুরোদ্গমগুলো হবে, গাছগুলো হবে ছোট ছোট, আগাছা কিন্তু সব শক্তি নিয়ে গিয়ে কী করতে দিবে না, বীজগুলোকে বাড়তে দিবে না। তো এক্ষেত্রে কিন্তু রগিং বা বাছাইকরণ অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আসো, এরপরে সবার শেষ হচ্ছে কি আমার কি, এরপর হচ্ছে পরিচর্যা। এরপর হচ্ছে পরিচর্যা করবা, অর্থাৎ কতটুকু সার দিবা, কতটুকু পানি দিবা, এইগুলা বেশি ইম্পর্টেন্ট না, পড়ে যাবা, জাস্ট পয়েন্টগুলো জাস্ট পড়ে যাবা যে হ্যাঁ ভাই এই ধাপগুলো আছে, এগুলো আমার মাথায় আছে, একটুকুই আমার বেশি দরকার, আর কিছু দরকার নেই আমার। সবার শেষে কি, এখানে আবার একই নাম আছে, বীজ সংগ্রহ। কিন্তু এইখানে এই সংগ্রহের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, উপরের সংগ্রহ আর এই সংগ্রহ হচ্ছে মানুষদের থেকে সংগ্রহ করে নিয়ে আসছে বীজ, আর এটা কিন্তু তোমার নিজের বীজ। ধরো এখানে 100টা বীজ নিয়ে আসলা, আর তুমি এইখানে কি 100টা বীজ থেকে ধরো 80টা গাছ পাইলা, ওই 80টা গাছে কিন্তু ধরো প্রত্যেক গাছে ধরো 10টা করে বীজ, তাহলে কি হবে 80 × 10, তাহলে তুমি এখন কতটা বীজ পাইলা, 800টা বীজ পেয়ে গেছো কিন্তু, দেখছো? তাহলে এখন তুমি কি আরও 700টা বিক্রি করে কিন্তু তুমি 100 টাকা তুলে ফেলতে পারবা। তো আচ্ছা, যাই হোক, তো এত ডিপ যাচ্ছি না। তো এই হচ্ছে কি আমার পয়েন্টগুলো, তো তোমরা এই পয়েন্টগুলো খুব ভালো মতো পড়বা, হ্যাঁ, যে জমি নির্বাচন, জমি পৃথকীকরণ, বীজ সংগ্রহ, বীজের হার নির্ধারণ, জমি প্রস্তুতি, বীজ বপন, রগিং বা বাছাইকরণ, এটা মুখস্থ করবা। এই পয়েন্টটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই পয়েন্টটা তোমরা মুখস্থ করে ফেলবা। পরিচর্যা আছে, বীজ সংগ্রহ আছে। আচ্ছা, তো এগুলোই ছিল। তবে এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, এই যে বীজ সংগ্রহের ক্ষেত্রে আমি এটা তোমাদের পড়ায় দিই। দেখো এই যে বীজ সংগ্রহের ক্ষেত্রে বলো, বীজ তুমি নিয়ে আসতেছো না, সেটা কিন্তু আরেকজনের বীজ নিয়ে আসতেছো। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের বাঙালির একটা বা রীতি এসে পড়ে, হ্যাঁ, বাঙালির রীতি কেমন, যেমন হচ্ছে গিয়ে তোমরা মনে রাখবা, এটাকে বলবা তোমরা হচ্ছে
মেয়ে দেখা বলছো তোমরা? হ্যাঁ, ওই মেয়ে দেখা না, রাস্তাঘাটে মেয়ে দেখা না। মেয়ে দেখা এখানে বলতে বোঝাচ্ছি যে বিয়ের জন্য, বিয়ের উদ্দেশ্যে একটা ছেলে যখন একটা মেয়ের বাসায় যায় বা হচ্ছে মানে ছেলের পরিবার তো মেয়েকে যেমনি যাচাই বাছাই করে নিয়ে আসে, তো এখানে বীজ সংগ্রহ ঠিক সেম হয়। আচ্ছা, এখানে আমি দেখো 1 নম্বর পয়েন্ট লিখি, তোমাদের এমনি মুছতে হয়ে যাবে। তো দেখো এখানে লেখা আছে, তো তোমরা কিন্তু যখন ঘটক আসবে তোমাদের, ধরো ছেলের বাড়িতে ঘটক আসছে, আসার পর ও জিজ্ঞেস করতেছে তো মেয়ে দেখাবে, যে এইগুলো হচ্ছে মেয়ে। তো ধরো তোমার আব্বু বা আম্মু পছন্দ করলো, হ্যাঁ ওরে আমার পছন্দ হয়েছে, তো এবার কিন্তু মেয়ের নাম বলবে যে আচ্ছা ওর নাম কি, মেয়েটার নাম কি। তাহলে দেখবা যে এখানে লেখা আছে জাতের নাম। হ্যাঁ, আমরা কিন্তু আগে নাম জানতে চাই, তাই না? হ্যাঁ, যত সুন্দরই হোক না কেন, আমার নামও কিন্তু একটা পছন্দের বিষয় আছে। হ্যাঁ, যদি এমন নাম হয় মেয়ের যে তোমার বলতে গেলেই হাসি পায়, তো ডাকার আগে তোমার 5 মিনিট হাসতে হয়, পরে ডাকার পর আইসা তোমার দিবে মাইর, তো এক্ষেত্রে কিন্তু নামটা অনেক ইম্পর্টেন্ট, সুন্দর নাম হওয়া উচিত। আচ্ছা যাই হোক, তো দেখো এখন সবাই সুন্দর নাম রাখে। আচ্ছা, তো হচ্ছে জাতের নাম। এরপরে কি, এরপর হচ্ছে গিয়ে দেখো তোমরা কিন্তু এখন তোমার বাবা ঠিক আছে মেয়েও পছন্দ দিচ্ছে, নামও সুন্দর, তো তোমার বাবা কিন্তু কী করবে, বাবা বা মা ওই ছেলে বা মেয়ের বাড়িতে ফোন দিবে যে আচ্ছা, তো কারে ফোন দিবে? অবশ্যই পাত্র বা পাত্রীকে ফোন দিবে, না ফোন দিবে কাকে? ওর বাবা মাকে। দেখো এক্ষেত্রে কিন্তু এই 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 পয়েন্টটা হচ্ছে গিয়া বীজ উৎপাদনকারীর নাম ও নম্বর। দেখছো এখানে কিন্তু লেখা আছে পুরাটাই, যে ওরা ওর নম্বরে কল দিবে আগে। অবশ্যই বাসায় গিয়ে আগে উঠে কথা বলা শুরু করবে না, আগে কল দিবে। আর ওদের নামই জানবে, যে ধরো ওর 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 নামই পাত্রপাত্রীর বাবার নাম হচ্ছে জামিল সাহেব, তো বলবে জামিল সাহেব বলে অবশ্যই নাম ধরে ডাকবে। আর হচ্ছে কি, ওর নম্বর দিয়ে নম্বরে কল দিবে। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার আসে। এরপর আসো 3 নাম্বার। তো তো কথা হইলো, কথা হওয়ার পরে ডেট ফিক্স হইলো যে আচ্ছা আমি অমুক অমুক দিন আপনাদের বাড়িতে এসে আপনার ছেলে বা মেয়েকে দেখবো। তো আচ্ছা এই দিন ধার্য হইলো দেখার জন্য। হ্যাঁ, তো গেলো দেখতে, তোমার পরিবার হচ্ছে গিয়ে ছেলের পরিবার, এক ছেলের পরিবার, এক ছেলে মেয়ের পরিবারে দেখতে গেলো। তো দেখো এবার কী হবে, এবার কিন্তু ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে আসলে কি মেয়ে রাজি কিনা। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু বা হচ্ছে ওই মেয়ের কি আর কোনো অন্য কোনো কারোর সাথে বা কারোর ভালো লাগা আছে কি না। তো এইখানে খুব মজার একটা নাম, সেটা হচ্ছে দেখো তোমাদের বই লেখা আছে অন্য জাতের অন্য জাতের শতকরা অন্য জাতের বীজের শতকরা হার। অর্থাৎ ওই মেয়ের বা ছেলের জীবনে কি অন্য কোনো কারো, ঠিক আছে, মেয়ের জীবনে কি অন্য কোনো কারো আর কি জীবনে পার্সেন্টেজ আছে নাকি, শতকরা হার আছে নাকি। যদি থাকে তাহলে তো সম্ভব না যে মেয়ে এবার ভয় রাজি হয়ে গেছে, পরবর্তীতে বিয়ের পরে বলবে যে না আমি আর পারতেছি না, আমি চলে যাব। তো এখানে কিন্তু ঝামেলা হবে। তো দেখো অন্য জাতের বীজের শতকরা হার, এটাকে কিন্তু জানিয়ে নিতে হবে যে হ্যাঁ তুমি কি আসলে রাজি কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার। ওকে, সবই ভালো, ওই মেয়ে হচ্ছে গিয়ে সিঙ্গেল ফর এভার, কারোর সাথে কোনো ইস্যু ছিল না, কিছু ছিল না। তো দেখো এইবার হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, এটা কেমনে মনে রাখবা? এই অঙ্কুরোদ্গম মানে কি, অর্থাৎ ওই মেয়ে কতটুকু পড়ালেখা করছে এটা কিন্তু জানতে হয়, যে ও কি শিক্ষিত কিনা। তো এখানে কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা জানা উচিত, অর্থাৎ এটা থেকে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি মনে রাখবা? এরপরে মনে রাখবা হচ্ছে বীজের আর্দ্রতা। আর্দ্রতা দিয়ে কী মনে রাখবা বলো দেখি? অর্থাৎ ওই মেয়ে কতটুকু নরম ভদ্র, সেটা কিন্তু আমরা আর্দ্রতা, অর্থাৎ আর্দ্র মানে কিন্তু ভেজা, কোমলতা। তো এক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে মেয়ে কি ঝাড়ি দিয়ে কথা বলতেছে নাকি, যে হ্যাঁ এরকম। তো আগে কিন্তু দ্বিমত বোঝা যায় ব্যবহারের মাধ্যমে। তো এক্ষেত্রে কিন্তু আর্দ্রতা চেক করতে হবে যে আচ্ছা ও কি নরম ভাষায় কথা বলতেছে কি, ওটা কি আমাদের পছন্দ হয়েছে মেয়ের। তো এই ক্ষেত্রে কিন্তু বীজের আর্দ্রতা চেক করা উচিত। আচ্ছা, তো সবার শেষ, সবই ঠিক ছিল, সবারই সব কিছু পছন্দ হয়েছে, কোমলও আছে, তারপর হচ্ছে গিয়ে পড়ালেখা ভালো, কারো জীবনে কারো শতকরা হার নাই জাতের মধ্যে, আর কি সবই ঠিক আছে। এখন কি করতে হবে, এইবার হচ্ছে গিয়ে অন্তিম পরীক্ষা, অর্থাৎ বিএড ডেট কবে দিবা, তো সেটা হচ্ছে কথা। তো এই ক্ষেত্রে কি 6 নাম্বার, বীজ পরীক্ষার তারিখ শেষ। এই কয়টা হচ্ছে আমার তোমার এই বীজ সংগ্রহের পয়েন্ট ছিল। তো আশা করি এগুলো তোমরা
অতটা ইম্পর্টেন্ট না, জানলে ভালো। তুমি কাউরে বলতে পারবা যে দেখুন আপনি যদি বীজ সংগ্রহ করতে চান আপনি এই প্রসেসগুলো ফলো করবেন। দেখছো এগুলো কিন্তু সার্বজনীন স্বীকৃত বিষয়, এগুলো কিন্তু একজন কৃষক বা হচ্ছে একজন কৃষিবিদ ওরা কিন্তু এগুলো জানে। তো আমি তোমাদের এরকম ছন্দ দিয়ে কাহিনী দিয়ে পড়ানো ট্রাই করছি। তোমরা যদি এগুলো মনে রাখো তোমরা কিন্তু খুব ভালোভাবে আরেকজন মানুষকে বোঝাইতে পারবা। তোমার মধ্যে তোমরা এরকম না যে তোমরা বই মুখস্থ করে গেছো বা হচ্ছে তোমরা এমনি এমনি পড়ে গেছো, না, তোমাদের মাথায় এগুলো থাকবে অনেক দিন, তোমরা ওইগুলো নিয়ে চর্চা করতে পারবা, অনেক দূর আগা যেতে পারবা। তো পরের ক্লাসে দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।